আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। যাচ্ছেন কবে না ভাই? রে, চাকরি বাকরি পাওয়া ছাড়া তোদের ছাড়তেছি না। মামা, একটা কোক দিন তো। কোক তো নাই, তবে মোজো আছে। আচ্ছা, ঠিক আছে মামা। এতক্ষণ যেরকম দেখলাম দোকানে কোকাকোলা সংকট থেকে হলে ভার ভালোবাসা, এরকম আরো অনেক কিছু নিয়ে আজকে কথা বলা হবে। সম্ভবত সেরকম কোনো গুরুত্বপূর্ণ টপিক নাও থাকতে পারে, বাট ইন্টারেস্টিং হবে আশা করি। তো ফারাবিক, কোকাকোলা নিয়ে শুরু করা যাক। আচ্ছা, ঠিক আছে। তো কোকাকোলার রিসেন্টলি যে সমস্যাটা হয়েছে সেটা হলো কোকাকোলা বাংলাদেশি যে কোম্পানি সেটা চেঞ্জ হচ্ছে। আর বাংলাদেশি কোকাকোলা কোম্পানিটা একটা তার্কিশ কোম্পানি কিনে নিচ্ছে আর কি। তো আমার মতে টার্কিশ কোম্পানি কেনার একটাই বড় কারণ রিসেন্টলি কোকাকোলার যে মার্কেটটা সেটা খুব ভালোভাবে ফল ডাউন করছে। লকডাউনের ব্যাপারটা নিয়ে যদি একটু কথা বলা যায়, যে অনেক ধর্মীয় ইস্যু চলে আসবে, অনেক ইমোশন পয়েন্ট চলে আসবে, আমরা সেদিকে হয়তো যাব না আজকে। বাট এমনিতে ছোটবেলা থেকে মনে হয় কোকাকোলা আমাদের অনেকেরই একটা ফেভারিট একটা ড্রিঙ্কস। আমরা যদি কখনো গরমে কোনো কিছু ড্রিঙ্কস কিনতে যাই, সফট ড্রিঙ্কস, তাহলে অবশ্যই আমাদের মেইন চয়েস ছিল কোকাকোলা। তো হঠাৎ এরকম ফল ডাউন, তোর কি মনে হয় জাস্ট এই ইমোশনাল অথবা ওদের হুম। যে ব্যাপারটা অ্যালগোরিদম, মার্কেটিং অ্যালগোরিদম কি দায়ী ছিল এরকম এত বড় একটা রিনাউন্ড একটা ব্র্যান্ড, এত পপুলার একটা ব্র্যান্ড হুম। এভাবে বিক্রি করে দেওয়ার পর্যায়ে চলে আসা? আসলে বিক্রি করে দেওয়ার পর্যায়ে বলতে তো এটা বিক্রি হচ্ছে বলে হাত বদল হচ্ছে। হ্যাঁ। বিজনেস অথবা এখানে যে পণ্য সরবরাহ বন্ধ হবে ব্যাপারটা এরকম না। তো আমার কাছে যতটুকু মনে হয়েছে, মোজো একটা ক্যাম্পেইন চালিয়েছে আহ, প্যালেস্তাইনের যেই একটা ইস্যু নিয়ে, ওইটা নিয়ে প্রত্যেকটা মোজোর পণ্য কিনলে 1 টাকা করে প্যালেস্তাইনের মানুষ পাবে তাদের হেল্পের জন্য। তাদের ওইখানে যেই যুদ্ধ চলছে ওইখানে, এখানে একটা ইসলাম ধর্মের একটা সেন্টিমেন্ট কাজে লাগিয়ে মোজো তাদের একটা মার্কেটিং ক্যাম্পেইন চালিয়েছে। তার্কিশ একটা কোম্পানি যদি বাংলাদেশের এই কোম্পানিটা হোল্ড করে, তাহলে ওইখানে যে মোজো যেই ধর্মীয় সেন্টিমেন্টটা কাজে লাগিয়েছে, সেই ব্যাপারটা আবার অনেকটাই ফিরে পাবে কোকাকোলা। এটাই আমার কাছে এতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে মূল কারণ। টার্কিশ একটা কোম্পানি কোকাকোলা কিনা, বাংলাদেশে কোকাকোলা কোম্পানির মালিকানার হাত বদল হওয়া। তবে আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে মার্কেটে নতুন প্লেয়ারও আসছে, পামির কোলা, যেটা আফগানিস্তানের। দেখা যাক বাংলাদেশের মার্কেটে কে কতটুকু করতে পারে। এখন মার্কেটে যত বেশি পণ্য আসবে, আমরা যারা ভোক্তা আছি তাদের জন্য সুবিধাই বলা চলে। অ্যাভেলাবিলিটি বাড়বে, প্রতিযোগিতা বাড়বে কোম্পানিগুলো। তো আমার যেটা হচ্ছে, এই যখন এই কনস্পিরেসি শুরু হয় অথবা এই ঘটনাটা শুরু হয়, তখন আমার এরকম ধারণা ছিল না যে কোকাকোলার কিছু হবে। কারণ ফার্স্ট অফ অল এরকম ব্যাপারগুলা এত হাই স্কেলে না হলেও আমাদের দেশে যে হয় নাই এরকম না। আমার এখন কারেন্টলি যেটা মনে পড়তেছে, আড়ং এর কথা তোর হয়তো মনে থাকবে, সেলসম্যান হ্যাঁ, ইস্যু হ্যাঁ। নিয়ে প্রায় আমরা বয়কট আড়ং নামে একটা বয়কট ব্র্যাক এরকম হুম। একটা ছিল। বাট তখন সেলসে একটু লো স্পাইক হলো, কিন্তু তারপর এটা একদম কমপ্লিটলি ওকে। আমাদের কারো হয়তো মনেও নাই, এইটা শোনার পরে হয়তো আমাদের সবাই মনে পড়তেছে। তো ব্র্যাকেট থেকে কিন্তু কোকাকোলা অনেক বেশি একটা পপুলার। সেটাই। তো আসলে তাদের এরকম অধপতন দোকানে যে কোকাকোলা পাওয়া যাচ্ছে না, মোজো ইয়ে করতে। এখানে আরেকটা বড় ইস্যু ছিল কোকাকোলার দাম বৃদ্ধি। ওকে। কোকাকোলার প্রাইস রেটটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। মোজো কিন্তু দাম বাড়িয়েছে। হুম। মোজো কিন্তু স্তরে স্তরে 5 টাকা 10 টাকা করে দাম বাড়িয়ে গিয়েছে। কিন্তু এই জিনিসটা চোখে কম পড়ার একমাত্র কারণ হলো পপুলারিটি আই থিংক। পপুলারিটি এক, আর কোকাকোলা একসাথে দুইটা ধাক্কা খেয়েছে। এক হচ্ছে দাম বৃদ্ধির কারণে ধাক্কা, আর একটা প্যালেস্তাইন ইস্যু। দুইটা ধাক্কা একসাথে খাওয়ার কারণে এখানে তাদের মার্কেটটা খুব ভালোভাবে ফল করেছে। আর মোজোর প্রতি একটা আলাদা সেন্টিমেন্ট অনেকের আছে, কারণ এটা বাংলাদেশি কোম্পানি যেহেতু, এজন্য মোজোর প্রতি আলাদা। আর আমার নিজেরাও পার্সোনালি মোজোর প্রতি একটা সেন্টিমেন্ট কাজ করে। আম, সত্যি কথা বলতে বাংলাদেশি কোম্পানি এই জন্যই। কোকাকোলার ফ্যান বেস সাধারণ জনগণ, আমি তুই স্টুডেন্টরা, ইয়াং জেনারেশন ম্যাক্সিমাম কোকাকোলার ফ্যান বেস। এজন্য কোকাকোলার একটা ইম্প্যাক্ট পড়েছে আর কি, আমার যতটুকু ধারণা সেটা। আর সিমিলারলি আরেকটা ঘটনা তো সুলতান ডাইনও দেখলাম আমরা। একটা ওইখানে সুলতান ডাইনের বিজনেসে তাদের এখন অবস্থা কি এখন? তাদের অবস্থা কি সেটা
হয়তোবা তারা ওইটা অবশ্যই ইম্প্যাক্ট ফেলেছে তাদেরকে। অবশ্যই। আর একটা ব্যাপার কি, বাংলাদেশের এমন একটা সমস্যা, বাংলাদেশে যে কেউ এরকম একটা ব্যাপার হচ্ছে, নেগেটিভ মার্কেটিংটা বাংলাদেশে অনেক বেশি পপুলার। হিরো আলম আমরা দেখেছি, আসলে ওকে আমরা সবাই নেগেটিভ জানতাম, কিন্তু দিন শেষে এটা তার জন্য পজিটিভ একটা ভাইব দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে সুলতান ডাইনকে অনেকেই এর আগে চিনতো না, এই ঘটনার পরে চিনেছে। আর এরপরে একটা সমস্যা হচ্ছে সুলতান ডাইনসের অবশ্যই ব্র্যান্ড ভ্যালুতে একটা ইম্প্যাক্ট পড়েছে, হিউজ, আই থিংক হিউজ। তাদের সেলস ডাউন হয়েছে। নেক্সট টপিকে যাইতে পারি, যারা হলে থাকি সবাই এর সাথে রিলেট করতে পারবো। রিলেট করতে পারি আমরা সবাই আসলে, ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে এই জিনিসটা আসলে আমাদের একটা সমস্যাই। আমরা দেখি যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই বছরে 3 বারের মতো অছাত্রদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আমাদের মধ্যে এই চিন্তা চেতনাটা কেন আসে আমি জানি না। স্বাভাবিক, আমার ইউনিভার্সিটি লাইফ যতদিন, অতদিন আমার হলে থাকার একটা ব্যক্তিগত অধিকার আছে। আর আমার মনে হয় যে তুই ভার্সিটিতে যখন 1-2 বছর থাকিস, তোর ক্ষেত্রে অন্য একটা জায়গায় থাকা মানে অনেক ইজি হয়ে যায়। কিন্তু যখন একটা ছেলে নতুন ভার্সিটিতে পা রাখে, তার আশেপাশের পরিবেশের সাথে খাপ খাওয়ানো, খাবার, ভার্সিটি যাতায়াত অনেক বেশি একটা ঝামেলা হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে যখন যার অধিকারই নেই সে থাকতেছে, আর যার খুব বেশি অধিকার সে তাদের জন্য সিটটা পাচ্ছে না, এটা হরিবল একটা সিন। হলে সিট সংকটের অনেক কারণ আছে, তার মধ্যে একটা অন্যতম কারণ এটাও যে স্টুডেন্টই না, কিন্তু তারা একজন দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে প্রভাব খাটিয়ে আছে। দেখা গেছে যে ওই সকল মানুষরা, সিনিয়র যে মানুষগুলো, তারা তো সিনিয়রই, ওনারা দেখা গেল যে 4 জন যেখানে অন্য রুমে, এই রুমে 4 জন থাকতো, সেখানে ওনারা 2 জন থাকছে, অথবা অনেকে একা সিঙ্গেল রুম নিয়ে থাকছে, এই ব্যাপারটা ঘটে। আচ্ছা, আমি পার্সোনাল পিওভিতে যদি এটা বলি যে অ্যাকচুয়ালি এটা কার জন্য হচ্ছে, আমার মনে হয় এটা প্রশাসনের ব্যর্থতা। তোর কি মনে হয়? হ্যাঁ, আসলে একটা ব্যাপার হলে অথবা আমাদের দেশে হলগুলোতে প্রশাসনের খুব একটা প্রভাব নেই। এখানে স্টুডেন্টরা নিজেদের অনেক পাওয়ারফুল মনে করে, ভার্সিটির স্টুডেন্টরা। এটা অনেক দিক থেকে পজিটিভ হতেও পারে পাওয়ারফুল, বাট সেই পাওয়ারটা একজনের ক্ষতির কারণ হলে সেই পাওয়ারটা কারো এটা ক্ষতি, প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ এবং নেগেটিভ সেক্টর আছে। এই পাওয়ার আমরা নিজেরাও যে একটা পাওয়ারফুল মেন্টালিটি নিয়ে ক্যাম্পাসে পদচারণা করি, এই জিনিসটার অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে আমাদের মাঝেও পড়ে। আমরা অনেকের আচরণ দেখলে, আমাদের সাথে অনেক বন্ধু বান্ধব, বড় ভাইদের আচরণ দেখলে অনেক সময় এই জিনিসটা ফিল হয়। আর এই ব্যাপারটা না 1 দিন 2 দিনে তৈরি হয়নি, এই ব্যাপারটা বছরের পর বছর পরম্পরায় তৈরি হয়েছে। আর এই জিনিসটা থেকে অবশ্যই একটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা নির্দিষ্ট নিয়ম করা উচিত, যাতে যে কোনো একজন মানুষের গ্রাজুয়েট হয়ে গেলে, ছাত্রত্ব শেষ হয়ে গেলে, যেহেতু মানে একটা ভালো সিস্টেম করা উচিত, যা আমার যে খুব তোর রুমে যে দেখতে হবে যে কে থাকতেছে, ব্যাপারটা এরকম না। এখন ডিজিটালাইজেশনের যুগে হ্যাঁ, একটা ভালো স্মার্ট সিস্টেম তৈরি করা যেতে পারে যে আপনার আসলে সময় হয়েছে হল ছাড়া, আপনি চলে যান। তাহলে এবার একটা কথা বলা যেতে পারে, খুব আমাদের কাছে ইন্টারেস্টিং একটা ব্যাপার, আর খুব কানেক্ট করা হয়তো যাবে, মানে যারা খুব নতুন তারা হয়তো কানেক্ট করতে পারবেন না, বাট আই থিঙ্ক 2000 থেকে 2005-এর ভিতরে যারা জন্মগ্রহণ করছেন, 4-5-এর ভিতরে, তাদের কাছে ব্যাপারটা অনেক কানেক্টেড করতে পারবেন। ব্ল্যাকবেরি ফোন, নোকিয়ার পরে মেবি ব্ল্যাকবেরি ফোন অবভিয়াসলি আমাদের ওয়ার্ল্ডের সর্বপ্রথম স্মার্টফোন বলা যাইতে পারে, মানে কনজিউমার বেসড সবচেয়ে বেশি প্রথম স্মার্টফোন। তোর এটার সাথে কোনো স্মৃতি আছে? আসলে ব্ল্যাকবেরি ফোন শুনলেই মাথায় একটা জিনিসই আছে, একটা ফোন, সামনে একটা স্ক্রিন আর অনেকগুলো লটস অফ বাটন। এই জিনিসটা সবার আগে মাথায়, আর যে ওই যে তাদের যেই লোগোটা, এই লোগোটা দেখলে একটা ভালোবাসা কাজ করে। ব্ল্যাকবেরি যখন প্রথম আমরা আগে নোকিয়া 1100 ছিল, বাসায় নোকিয়া 1100 ফোন ইউজ করা হতো। এরপর যখন বাসায় ব্ল্যাকবেরি আসলো, ওটা ইউজ করা শুরু করলাম। আসলে ফোন দিয়ে এত কিছু করা যায়, এটা অনেক স্বপ্নের মতো ছিল, ফোনে এত কিছু। গেমের যে ইউজার ইন্টারফেসটা, সেটা যখন অনেক গ্রাফিক্স ইউজ করা হলো, তো এই জিনিসগুলো বয়সে ছোট ছিলাম, অনেক ইন্টারেস্টিং, অনেক বেশি ইন্টারেস্ট ফিল হতো, কারণ এরকম গ্রাফিক্সের গেমগুলা দোকানে গিয়ে খেলতাম। মোস্তফা গেম অনেক বেশি মোস্তফা আমাদের সবার একটা ইমোশনের একটা জায়গা। আর অত বড় মোস্তফা, মানে আমরা ভাবতাম যে অবভিয়াসলি ওইটাও ঠিক যে অনেক মেশিনারি ইউজ হয়েছে ওর ভিতরে,
আমাদের মোস্তফা গেমের ভিতরে, কারণ এটা একটা আইসক্রিম পার্লারের মতো একটা ইয়ে ছিল, অথবা ধর টেলিফোন বুথ যেরকম TV হ্যাঁ হ্যাঁ system। টেলিফোন বুথের মতো। হ্যাঁ, তো ওইসব সেম ডিসপ্লে আমরা পাচ্ছি, আমরা হচ্ছে পরে যাবার টাচও পাইলাম, ব্ল্যাকবেরিতে টাচ চলে আসলো। তো এগুলা এইটুকু জায়গায় মানে ব্রেনে কাজ করতে না যে কিভাবে পসিবল। তো আসলে এটা অনেক একটা ভালো লাগার কাজ করে। ছোটবেলায় সেই আবেগের কোম্পানিটা স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং কিছুদিন আগেই বন্ধ করে দিয়েছে তাদের আহ, ব্যবসাগত সমস্যার কারণে। তারা অবশ্যই লসে ছিল, এজন্যই তারা আবার ওভারকাম করছে, ফিল্ডে ফিরে আসছে। আর ব্ল্যাকবেরি এখন শুধুমাত্র তাদের যেই নেটওয়ার্কিং সিকিউরিটি, সেক্টরটা, সিকিউরিটি সেক্টরটা এখনো সচল রেখেছে। আর এই সিকিউরিটির মাধ্যমে তারা আবার মার্কেটে কামব্যাক করছে। এতটুকুই ছিল আজকের মতো। আমাদের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। আর আমরা দুই বন্ধু এরকম ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত আলোচনা করব, আপনাদের সাথেও আলোচনা করব, মাঝে মধ্যে হয়তো আপনাদেরকেও আমাদের আলোচনার সঙ্গী করব। আর আমাদের ইচ্ছাও থাকবে আরো ক্যাম্পাসের যারা দক্ষ দক্ষ আমাদের সিনিয়র আছেন, টিচার আছেন, তাদের নিয়ে কথাগুলো বলার। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।